আজকের মুভিটা যেটা দেখলে আপনি নিজেকে পুরুষ পরিচয় দিতে লজ্জা পাবেন। এখানে এই নববিবাহিতা মেয়েটি নিজের স্বামীর কাছে প্রতিদিন ধর্ষণ হয় এবং মেয়েটা না করতে চাইলেও ও তাকে দিয়ে জোর করে করায়। বুঝতেই পারছেন, তাই ভিডিওর শেষে এমন এমন সিন আছে যেগুলো দেখলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। গল্পটা শুরু হয় পূজা নামের এক মেয়েকে ঘিরে, যার জীবনটা বাইরে থেকে দেখলে একদম নিখুঁত। নতুন বিয়ে, নতুন স্বপ্ন, নতুন শুরু। অন্যান্য মেয়েদের মতো সেও ভেবেছিল শ্বশুর বাড়িতে গিয়ে ভালোবাসায় ভরা একটা সংসার করবে, স্বামীর আদরে রঙিন হয়ে উঠবে তার প্রতিটা দিন। কিন্তু বিয়ের প্রথম রাতেই সব কিছু বদলে যায়। সেই রাত যেটা হওয়ার কথা ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সেই রাতই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটা সে কখনো কল্পনাও করেনি। ভয়ে জমি যায় পূজা, তার বুকের ভেতরটা কাঁপতে থাকে, যেন প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে আছে আতঙ্ক। সে বুঝতে পারে তার সাথে কিছু একটা খুব বড় প্রতারণা হয়েছে, কিন্তু সেই সত্যটা না পারছে মেনে নিতে, না পারছে কাউকে বলতে। গল্পটা শুরু হয় এক সুখী পরিবারের ছবি দিয়ে, হাসি খুশি, স্বাভাবিক, কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়ে আছে অজানা অন্ধকার। এই পরিবারে আছে কমলেশ, দায়িত্বশীল, কঠোর আর নিয়মের প্রতি অটল একজন নারী। তার স্বামী রুদ্রপ্রতাপ, ছোট্ট মেয়ে আর পুরো পরিবারকে আগলে রাখাই যেন তার একমাত্র লক্ষ্য। আর আছে অরুণ, কমলেশের দেবর, যাকে সে নিজের সন্তানের মতোই বড় করেছে। কিন্তু সময়ের সাথে সাথে অরুণ বড় হয়েছে, আর আজ তার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে পুরো পরিবার। সেই মেয়েটা পূজা। প্রথম দেখাতেই পূজা যেন সবাইকে মুগ্ধ করে ফেলে। তার আত্মবিশ্বাস, তার কথা বলার ভঙ্গি, এমনকি একটি ইংরেজি গান, সব কিছু মিলিয়ে সে যেন মুহূর্তেই জায়গা করে নেয় সবার মনে। অরুণ তো প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সবাই যখন মুগ্ধ তখন একজনের চোখে শুধু সন্দেহ, কমলেশ। তার মনে হয় এই আধুনিক স্বাধীনচেতা মেয়েটা এই বাড়ির জন্য ঠিক নয়। তবুও অরুণের জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়ে যায় এই বিয়েতে। পরদিন সকালে কমলেশ শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের কেনাকাটার জন্য। কিন্তু পথের মাঝখানে হঠাৎ সব কিছু বদলে যায়। রাস্তা জুড়ে মানুষের ভিড়, চিৎকার, স্লোগান, উত্তেজনা। খোঁজ নিয়ে জানা যায় এলাকার কয়েকজন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, আর পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে লোকজন নেমেছে প্রতিবাদ মিছিলে। কমলেশ কৌতূহল নিয়ে ভিড়ের দিকে তাকায়, আর ঠিক তখনই তার চোখ আটকে যায় এক পরিচিত মুখে। ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে পূজা, তাদের বাড়ির হবু বউ। মুহূর্তেই কমলেশের মুখের রং বদলে যায়, রাগে তার চোখ জ্বলে ওঠে। সে ঝড়ের মতো এগিয়ে গিয়ে বলে, এসব নাটক বন্ধ করো। সবার সামনে পূজার হাত শক্ত করে ধরে টেনে বাড়িতে নিয়ে আসে। তারপর পূজার আঙুল থেকে এনগেজমেন্টের আংটি খুলে নিয়ে ঠান্ডা গলায় বলে, আমার দেওরের সাথে তোমার বিয়ে কোনোভাবেই হবে না। বাড়িতে ফিরে কমলেশ পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু তার স্বামী রুদ্রপ্রতাপ সাথে সাথেই আপত্তি তোলে। সে বলে, তুমি ঠিক করনি। অরুণ তো আরও ভেঙে পড়ে, বারবার অনুরোধ করে, আমি মেয়েটাকে খুব পছন্দ করেছি, সে তো অন্যায় কিছু করেনি, বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে মাত্র। কিন্তু কমলেশ নিজের সিদ্ধান্তে অটল। তার জেদের সামনে সেদিন সবাই চুপ হয়ে যায়। কয়েক ঘন্টা পর হঠাৎ পূজা নিজেই অরুণদের বাড়িতে চলে আসে। সে সোজা উঠে যায় ছাদে, যেখানে একা দাঁড়িয়েছিল কমলেশ। শান্ত গলায় পূজা বলে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কমলেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। পূজা আবার বলে, দেখুন, যদি অন্যায়ের শিকার মানুষের পাশে আমরা না দাঁড়াই, তাহলে পৃথিবীটা আরও অন্ধকার হয়ে যাবে, তাই না? কথাগুলো সোজা গিয়ে লাগে কমলেশের মনে, কারণ বাইরে থেকে কঠিন হলেও ভেতরে ভেতরে সে নরম মানুষ। ধীরে ধীরে সে বুঝতে পারে পূজা আসলে ভুল কিছু করেনি, বরং সে ঠিক কাজটাই করেছে। অবশেষে হালকা হেসে বলে, হয়তো আমি ভুল বুঝেছিলাম, আর যখন বুঝতে পারি কোনটা ভুল কোনটা ঠিক, তখন ঠিক পথে ফিরতে জানি। এরপর কমলেশ পূজাকে আবার সবার সামনে নিয়ে আসে, সম্মানের সাথে নিজ হাতে আবার তার আঙুলে এনগেজমেন্টের আংটি পরিয়ে দেয়। মুহূর্তেই বাড়ি ভরে যায় আনন্দে, যেন কিছুই হয়নি। অবশেষে চলে আসে পূজা আর অরুণের বিয়ের দিন। চারদিকে আলো, সাজসজ্জা, হাসি। কিন্তু এই আনন্দের মাঝেও পূজার শরীর কাঁপছিল, কারণ তার জ্বর এসেছিল। তবুও
এত বড় আয়োজন, এত মানুষ, সামান্য অসুস্থতার জন্য বিয়ে কি আর থেমে থাকে? 7 পাকে ঘোরার সময় ওষুধ খেয়ে নিজেকে শক্ত রাখে পূজা। অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়। তারপর চলে আসে সেই রাত, বাসর রাত, যে রাতকে সবাই জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে। কিন্তু পূজার শরীর তখনও ভীষণ খারাপ। সে মনে মনে ভাবে, অরুণকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই বুঝবে, কারণ বিয়ে মানে তো শুধু অধিকার না, দায়িত্ব, ভালো মন্দ দুজনের ভাগ করে নেওয়া। কিছুক্ষণ পর অরুণ ঘরে আসে। পূজা ধীরে ধীরে বলে, আমি জানি আজ আমাদের বাসর রাত, কিন্তু আমার শরীর খুব খারাপ। আজ না, আমি একটু সুস্থ হলে সব ভালোবাসা দিয়ে তোমার কাছে আসব। তার কণ্ঠে ছিল লজ্জা, অনুরোধ আর বিশ্বাস। কিন্তু অরুণের চোখে তখন অন্য কিছু। সেখানে ভালোবাসার চেয়ে অধিকার বেশি। পূজা কান্না ভেজা গলায় মিনতি করে, আজ আমাকে ছেড়ে দাও। কিন্তু অরুণের চোখে তখন ভালোবাসা বলে কিছুই ছিল না। ঠোঁটে বিকৃত হাসি নিয়ে সে বলে, আজ বাসর রাত, আজ না হলে কবে? সেই একটুকু কথার পরই ঘরের ভেতরের বাতাস হঠাৎ করেই ভয়ঙ্কর ভারী হয়ে ওঠে। নতুন বউ হয়ে স্বামীর কাছ থেকে যতটুকু মমতা, যত্ন আর নিরাপত্তা আশা করেছিল পূজা, মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। ভালোবাসার বিছানা এক নিমিষেই পরিণত হয় একটা অন্ধকার দুঃস্বপ্নে। সকাল হলে অরুণ ঘুম থেকে উঠে দেখে পূজা তখনও কাঁদছে। বিরক্ত গলায় বলে, এমন করছো কেন? আমি তোমার স্বামী, আমার এতটুকু অধিকার তো আছে, তাই না? পূজা তখন শরীরের যন্ত্রণা আর অপমানে মুখ চেপে কাঁদছিল। অরুণ আবারও নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। সে বলে, স্বামী হিসেবে অধিকার থেকেই করেছি। এইবার পূজা কষ্টে কাঁপতে কাঁপতে বলে, সেই অধিকার আমি গত রাতে দেইনি, কারো ইচ্ছের বিরুদ্ধে কিছু করার নির্যাতন। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু অরুণের মনে এই কথাগুলোর কোনো মূল্যই নেই। তার কাছে বউ মানে যেন একটা পুতুল, যখন ইচ্ছে ব্যবহার করবে, যখন ইচ্ছে ভেঙে ফেলবে। ভালোবাসা নয়, শুধু ভোগ। অবশেষে পূজা সাহস করে বলে ফেলে, তুমি আমার স্বামী হলেও গত রাতে তুমি আমার সাথে জোর করেছ। এই কথা শুনে অরুণের অহংকারে আগুন লেগে যায়। সে রাগে ফেটে পড়ে, যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে বের হয়ে যা। এই বলে অসুস্থ পূজাকে টানতে টানতে ঘর থেকে বাইরে বের করে দেয়। কাঁদতে কাঁদতে ব্যথায় ভাঙা শরীর নিয়ে পূজা বাইরে এসে দেখে কমলেশ কয়েকজন মহিলার সাথে কথা বলছে। সে বলছিল, মেয়েরা বোমার শব্দের চেয়েও বেশি ভয় পায় নিজের সম্মান নষ্ট হওয়াকে। কথাগুলো শুনে পূজা হঠাৎ থেমে যায়। তার মনে হয়, যে পরিবারে সে এসেছে, যে সমাজে সে দাঁড়িয়ে আছে, সেখানে তার জন্য বিচার বলে কিছু নেই। ভয়ে ভয়ে সে আবার ঘরে ফিরে আসে। মনে ছোট্ট একটা আশা, হয়তো এবার অরুণ বুঝবে, হয়তো ভুল বুঝে ক্ষমা চাইবে। কিন্তু না, অরুণের চোখে এক ফোঁটা অনুতাপও নেই। পূজা তখনও জ্বরে কাঁপছিল, কিন্তু তাতেও অরুণের কিছু যায় আসে না। সে আবারও হিংস্র হয়ে ওঠে, যেন একবারেও তার বিকৃত চাহিদা মেটেনি। অসুস্থ পূজাকে আবারও বাধ্য করে। আবারও পূজার পৃথিবীটা ভেঙে পড়ে। এইবার সত্যি সত্যি তার বেঁচে থাকার ইচ্ছেটাও মুছে যেতে শুরু করে। কয়েক ঘন্টা পর সব আশা ছেড়ে দিয়ে পূজা ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। নিচে পৃথিবী চলছে, কিন্তু তার ভেতরে সব থেমে গেছে। কিছুক্ষণ পর কমলেশ সেখানে আসে। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে পূজা? এভাবে দাঁড়িয়ে আছো কেন? অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না। পূজা চুপ। গত রাতের সেই অন্ধকার এখনও তার গলায় আটকে আছে। কমলেশ ভাবে, নতুন বিয়ে হয়েছে, হয়তো বাড়ির জন্য মন খারাপ, তাই শান্ত গলায় বলে, কাল আমি নিজেই তোমায় তোমার বাবার বাড়ি রেখে আসব। পরদিন কমলেশ বাইক নিয়ে পূজাকে নিয়ে বের হয়।
পথে যেতে যেতে পূজা শুধু একটাই ভাবছিল, এই পৃথিবীতে যদি কেউ তাকে বোঝে তাহলে নিজের মা নিশ্চয়ই বুঝবে। বাড়ি পৌঁছে মা কাছে আসতেই পূজা আর নিজেকে সামলাতে পারে না। সে খুলে বলে সেই রাতের প্রতিটা কথা, কিন্তু যে উত্তরটা সে পায় সেটার জন্য সে একদম প্রস্তুত ছিল না। তার মা ঠান্ডা গলায় বলে, সে তোর স্বামী, এসব তো হয়েই থাকে। পূজার বুকের ভেতরটা আবারও ভেঙে যায়। মা আবার বলে, নতুন বিয়ে হয়েছে, একটু তো এমন হবেই, ওকে না করা ঠিক হয়নি। মায়ের মুখ থেকে পরের কথাগুলো শুনে পূজার ভেতরের শেষ আশাটুকুও নিভে যায়। ঠান্ডা নির্দয় কণ্ঠে মা বলে, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এতটুকুতে ভেঙে পড়লে চলবে না। সংসার করতে হলে এসব সহ্য করতেই হয়, আর এই সম্পর্ক যত হবে তবেই তো বংশ চলবে। প্রতিটা শব্দ পূজার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধতে থাকে। কাঁদতে কাঁদতে সে বোঝানোর চেষ্টা করে, এটা স্বাভাবিক কিছু না, এটা কষ্ট, এটা জোর। কিন্তু তার কান্না সেখানেও মূল্য পায় না। মা এবার নিজের কসম কেটে বলে, আমাদের এমনিতেই অভাবের সংসার, তোমাকে সংসার করতেই হবে, সমাজ বলে একটা কথা আছে। তারপর শেষ আঘাতটা আসে, এখনই ফিরে না গেলে আমার মৃত মুখ দেখবি। সব রাস্তা বন্ধ। উপায়হীন পূজা আবারও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কমলেশ এসে তাকে নিয়ে যায়। বাইকের পেছনে বসে থাকা পূজাকে দেখে মনে হচ্ছিল সে যেন আর জীবিত নেই, শুধু শরীরটা বসে আছে, আত্মাটা অনেক আগেই ভেঙে গেছে। পথের মাঝে হঠাৎ পূজা ধীরে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে। কমলেশ বাইক সাইড করে, আর ঠিক সেই মুহূর্তেই পূজা নিয়ে ফেলে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। একবারও পেছনে না তাকিয়ে কমলেশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। অনেক সময় কেটে যায়, কিন্তু পূজা আর ফেরে না। কমলেশ চারদিকে খুঁজতে শুরু করে, রাস্তা, দোকান, আশেপাশের গলি, কোথাও নেই। অনেক খুঁজেও যখন তাকে পাওয়া যায় না, তখন বাড়ি ফিরে সবাইকে ঘটনা খুলে বলে। সবাই যেন হতবাক। একটাই প্রশ্ন, জীবন্ত একটা মানুষ এভাবে হাওয়ায় মিলিয়ে যায় কিভাবে? আবার বেরিয়ে পড়ে কমলেশ। এইবার পূজার এক বান্ধবীকে ফোন করে ডাকে। বান্ধবী এসে বলে সে কিছু জানে না, তবে খুঁজতে সাহায্য করবে। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো নির্জন বাড়ির সামনে অবশেষে দেখা যায় পূজাকে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, চোখে শুধু ভাঙা নীরবতা। বান্ধবী কিছু জিজ্ঞেস করলেও পূজা কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর সে সেখান থেকে চলে যায়। কমলেশ এবার সামনে এসে দাঁড়ায়, কঠিন গলায় জিজ্ঞেস করে, এমনটা কেন করলে? এইবার পূজা আর চুপ থাকে না। সব সাহস জড়ো করে সেই রাতের প্রতিটা অন্ধকার মুহূর্ত খুলে বলে, কিভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, কিভাবে তাকে ভেঙে ফেলা হয়েছে, সব। কিন্তু সত্যিটা শুনেও কমলেশ সেটা মানতে পারে না, কারণ অরুণ তার কাছে দেওর না, নিজের ছেলের মতো। তাই সত্য জেনেও রাগে অন্ধ হয়ে সে পূজাকে একটা থাপ্পড় মেরে বসে, তারপর জোর করে আবার বাড়িতে নিয়ে আসে। সেই মুহূর্তে পূজা বুঝে যায় এই পৃথিবীতে সে সত্যিই একা, তার কষ্ট বোঝার মতো কেউ নেই। তবে কমলেশের ভেতরেও একটা ঝড় শুরু হয়। বাইরে সে শক্ত, কিন্তু ভেতরে একটা প্রশ্ন বারবার আঘাত করতে থাকে, যদি পূজা সত্যি বলে থাকে? এর মধ্যেই অরুণ আর পূজা হানিমুনে চলে যায়। অরুণের কাছে সব কিছু রঙিন, নতুন জায়গা, নতুন আনন্দ, কিন্তু পূজার কাছে সব কিছু কুয়াশার মতো ঝাপসা। সে আবারও অরুণকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে শুধু একটাই ক্ষুধা, যেন অনেক দিনের অপূর্ণ লালসা। পূজার চোখের পানি তার কাছে কোনো মূল্যই রাখে না। আবারও সে ঝাঁপিয়ে পড়ে। বিছানায় পড়ে থাকা পূজার কান্না আর যন্ত্রণা ছাড়া আর কিছুই করার থাকে না। যাকে সে জীবনসঙ্গী ভেবেছিল, সে আসলে বোঝার মতো মানুষই না। তার কাছে স্বামী হওয়া মানে দায়িত্ব না, শুধু শরীরের লোভ। ধীরে ধীরে পূজার জীবনটা একটা জীবন্ত নরকে পরিণত হয়। পরের রাত অরুণ হেসে বলে, চলো আরেকবার শুরু করি। কথাটা শুনেই সে বলে, তুমি থাকো, আমি বাথরুম থেকে আসছি। এই বলে সে বাথরুমে ঢোকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, নিজেকে বন্দি করে ফেলে। ছোট্ট সেই বন্ধ ঘরের ভেতর হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে পূজা, কারণ সে জানে দরজার ওপাশে আবারও অপেক্ষা করছে তার দুঃস্বপ্ন। অনেকক্ষণ কেটে যায়,
কিন্তু বাথরুমের দরজা আর খোলে না। প্রথমে অরুণ অপেক্ষা করে, তারপর বিরক্ত হয়। শেষমেশ দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। ভেতরে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা পূজা চিৎকার করে বলে, আজ যা চাইছ সেটা সম্ভব না, আমার পিরিয়ড চলছে। কিন্তু দরজার ওপাশে দাঁড়ানো অরুণ আর মানুষ নেই। হিংস্র গলায় বলে, দরজা খোল, আমি নিজেই দেখে নেব সত্যি বলছিস কিনা। কথাগুলো শুনে পূজার বুকের ভেতরটা হিম হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না এটাই তার স্বামী। না, এটা স্বামী নামের একটা অভিশাপ। চরম অপমান, চরম ভয়, চরম অসহায়তা সব মিলিয়ে পূজা নিয়ে ফেলে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। বাথরুমে পড়ে থাকা একটা ব্লেড হাতে তুলে নেয়, তারপর কাঁপতে কাঁপতে নিজের শরীরকে নিজেই আঘাত করে বসে। এক মুহূর্তে সাদা মেঝে লাল হয়ে ওঠে। পরদিন পূজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটজনক। খবর পেয়ে পরিবারের সবাই ছুটে আসে। অরুণ খুব স্বাভাবিক মুখে সবাইকে বোঝায়, তেমন কিছু না, মেয়েদের সাধারণ সমস্যা। কিন্তু কমলেশের মনে সন্দেহ আরও ঘন হয়ে ওঠে। সে এগিয়ে যায় পূজার কাছে, দেখে পূজা অচেতন, জীবন আর মৃত্যুর মাঝখানে নিঃশব্দে লড়ছে। কমলেশ দৌড়ে যায় ডাক্তারের কাছে, কাঁপা গলায় জিজ্ঞেস করে, আসলে কি হয়েছে? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে সব খুলে বলে, ব্লেড, গভীর ক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণ। প্রতিটা শব্দ কমলেশের বুক কাঁপিয়ে দেয়। ডাক্তার আরও বলে, আর একটু দেরি হলে মেয়েটাকে বাঁচানো যেত না। এই কথা শুনে কমলেশের পা থেকে মাটি সরে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে সে বাইরে আসে। পরিবারের সবাইকে বলে, তেমন কিছু না, আমি আছি, তোমরা বাড়ি যাও। এক এক করে সবাই চলে যায়। হাসপাতালের ঠান্ডা কেবিনে শুধু রয়ে যায় কমলেশ আর পূজা। কিছুক্ষণ পর পূজার জ্ঞান ফিরে আসে। ব্যথায় ভাঙা কণ্ঠে সে ধীরে বলে, প্রতিদিন আমার সাথে অন্যায় হচ্ছিল, আর কোনো পথ খুঁজে পাইনি। এই কথাগুলো শুনে কমলেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেই রাতেই বাড়ি ফিরে কমলেশ একটা ব্লেড হাতে নেয়। সে বুঝতে চায় পূজা ঠিক কতটা যন্ত্রণা পেয়েছিল। বাথরুমে গিয়ে নিজের ওপর সেই একই কাজ করার চেষ্টা করে, কিন্তু ব্লেড হাতে নিতেই তার হাত কেঁপে ওঠে। ভয় তাকে গ্রাস করে ফেলে। ব্লেডটা মাটিতে পড়ে যায় আর কমলেশ চিৎকার করে কেঁদে ওঠে। সেই কান্নার ভেতরেই সে বুঝে যায় পূজা একটাও মিথ্যে বলেনি। পরদিন অরুণ হাসপাতালে আসে। ডাক্তারের কাছে গিয়ে নির্লজ্জভাবে জিজ্ঞেস করে, আমি কি পূজাকে এখন বাড়ি নিয়ে যেতে পারবো? তারপর আরও নিচে নেমে বলে, আর আমি কি আমার স্ত্রীর সাথে আবার শারীরিক সম্পর্ক করতে পারবো? এই জঘন্য কথা শুনে ডাক্তারের রাগ বিস্ফোরিত হয়। সে দাঁতে দাঁত চেপে বলে, আমি ওর ক্ষত দেখেছি। একজন মানুষ কতটা যন্ত্রণায় থাকলে নিজের শরীরকে এভাবে ক্ষত বিক্ষত করে। তার চোখে আগুন জ্বলে ওঠে। আর আমি জানি এর পেছনে তোমার মতো নরপিশাচি দায়ী। ঘরের বাতাস জমে যায়। ডাক্তার চিৎকার করে সিকিউরিটি ডাকে, একে বের করে দাও। কিছুক্ষণের মধ্যেই অরুণকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। বাইরে এসে রিসেপশনে গিয়ে সে জানতে পারে পূজা আর হাসপাতালে নেই। সব বিল পরিশোধ করে কমলেশ তাকে নিয়ে গেছে। আসলে যে স্বপ্ন নিয়ে পূজা নতুন সংসারে এসেছিল, ভালোবাসা, নিরাপত্তা, শান্তি, সব কিছু মিলিয়ে সেটা তার কাছে একটা জীবন্ত নরকে পরিণত হয়েছিল। কিন্তু সব অন্ধকারের মাঝেও অবশেষে একজন তার পাশে দাঁড়ায়, কমলেশ। সে বুঝতে পারে পূজার কষ্ট, তাই সবার চোখের আড়ালে পূজাকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, একটা নতুন জীবনের খোঁজে, হয়তো বাঁচার আরেকটা সুযোগের জন্য। এভাবেই গল্পটা শেষ হয়। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, পূজার কি অরুণকে ক্ষমা করা উচিত, নাকি এই শাস্তিই তার প্রাপ্য?